আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গাজায় চলমান গণহত্যার 18 মাস পার হয়ে যাওয়ার পর অবশেষে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যেন ঘুম থেকে জাগলেন। চলতি সপ্তাহে মাহমুদ আব্বাস ফিলিস্তিনি সেন্ট্রাল কাউন্সিলের সামনে একটি ভাষণ দেন। গাজায় 51,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু এবং দখলকৃত পশ্চিম তীরে আরও প্রায় 1,000 খানেক ফিলিস্তিনির মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল। গাজা এখন ধ্বংসস্তূপ, যেখানে স্থানীয় বাসিন্দারা নিজ ভূমিতেই আরও একবার শরণার্থীর ভাগ্য বরণ করেছে। এর জন্য দায়ী ইসরায়েল। একই সাথে পশ্চিম তীরেও হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য ইসরায়েল দায়ী। মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট হয়েও তার দেশের জনগণের সুরক্ষায় কোনো ভূমিকা পালন করতে পারেননি, অথচ ব্যর্থতাকে আড়াল করার জন্যই তিনি পুরো পরিস্থিতির জন্য দায়ী করলেন হামাসকে। বিস্তারিত আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। মাহমুদ আব্বাস ফাতাহ বা পিএলওর প্রেসিডেন্ট নয়, বরং তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট। অথচ তিনি তার স্পর্শকাতর এই অবস্থানকে ব্যবহার করে জাতীয় ঐক্য বা প্রতিরোধ কোনো কিছুরই চেষ্টা করলেন না, বরং নিজের অভিভাবকত্ব সুলভ অবস্থানকে ব্যবহার করে তিনি হামাসের উপর একটি অশালীন মৌখিক আক্রমণ চালালেন। এমন সব ভাষা তিনি প্রয়োগ করলেন যেগুলো অনেকটাই রাস্তায় গালাগালির মতো শোনায়। কুত্তার বাচ্চারা, যাকে ধরে রেখেছ তাকে ছেড়ে দাও, ফেরত দিয়ে এই খেলা শেষ করো, হামাসকে উদ্দেশ্য করে বলেছিলেন মাহমুদ আব্বাস। গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের অজুহাত দেওয়ার রাস্তা বন্ধ করো আর আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হামাস যুক্তরাজ্য সহ অন্যান্য কিছু দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ অবস্থায় রয়েছে। 2023 সালের 7 অক্টোবর তাদের পরিচালিত অপারেশন আল-আকসা ফ্ল্যাট নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। ফিলিস্তিনের অভ্যন্তর এ বিষয়টি নিয়ে খোলামেলা সমালোচনা অবশ্যই হওয়া উচিত। কিন্তু গাজায় চলমান বিপর্যয়ের প্রেক্ষাপটে মাহমুদ আব্বাস যেভাবে এককভাবে শুধুমাত্র হামাসকে দোষারোপ করেছেন এবং ফিলিস্তিনিদের জাতীয় ঐক্যের বিষয়টিকে তিনি যেভাবে এড়িয়ে গেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিনের জনগণের অস্তিত্বই যখন হুমকির মুখে, তখন প্রেসিডেন্ট হয়ে তিনি কখনোই এতটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন না। এর মধ্যে যে বিষয়টি আরও খারাপ হয়েছে তা হলো ইতিহাস বিকৃত করে তিনি নিজের দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করেছেন। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই যে ফিলিস্তিনি জাতীয় আন্দোলনে যে ভাঙন দৃশ্যমান হয়েছে তার জন্য তিনি বহুলাংশে দায়ী। 2006 সালে নির্বাচনটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানেই হয়েছিল, কিন্তু সে নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আব্বাসি সেই ফলাফলকে অগ্রাহ্য করেছিলেন। এর ফলে ফাতাহ ও হামাসের মধ্যে গভীর দ্বন্দ্ব শুরু হয়, যার পরিণতিতে হামাস গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং গাজা ভূখণ্ডটি পশ্চিম তীর থেকে ভৌগোলিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিভক্তির জন্য আব্বাস সমানভাবে দায়ী। তিনি হয় প্রাথমিকভাবে নির্বাচন করতেই সম্মত ছিলেন, অথচ এর ফলাফল মানতে তিনি রাজি ছিলেন না, অথবা ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। যেভাবেই বলা হোক না কেন, এই সংকট সৃষ্টি নেপথ্যে তার ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। তার সেই বিতর্কিত ভূমিকার প্রতিক্রিয়ায় অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক দল, বিশেষ করে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিন এবং প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ পরবর্তী অধিবেশনটি বয়কট করেছিল, কারণ যেখানে আব্বাস বক্তব্য দিয়েছিলেন। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এবং বৃহত্তর ফিলিস্তিনি রাজনৈতিক পরিসরের মধ্যে দূরত্ব চূড়ান্ত হয়ে যায়। শুধু রাজনৈতিক দলগুলো নয়, ফিলিস্তিনের সাধারণ মানুষও আব্বাসের এই ভূমিকা মেনে নিতে পারেননি এবং তখন থেকেই তারা প্রেসিডেন্টের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে যায়। 2024 সালের সেপ্টেম্বর মাসে প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ পরিচালিত একটি জরিপে দেখা যায়, কল্পিত এক নির্বাচনে যদি 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেন তাহলে মাত্র 6% ফিলিস্তিনি আব্বাসকে ভোট দিতেন। অন্যদিকে ফাতার মারওয়ান বারঘুতির পক্ষে 32% এবং হামাস নেতা শহীদ ইয়াহিয়া সিনওয়ারের পক্ষে 31% ভোট পড়ে।
আব্বাস যেভাবে ফিলিস্তিনের জাতীয় ঐক্যকে ফাটল ধরানোর জন্য হামাসকে একপেশেভাবে দায়ী করেছেন, তা যদি সত্যি বলেও ধরে নেওয়া হয়, তারপরও কথা থাকে সেই ফাটলটি তৈরি হয়েছিল ২০ বছর আগের একটি নির্বাচনকে কেন্দ্র করে। এরপর এত বছর গেল, ইসরায়েল এই সময়ে একের পর এক সরকার এসেছে, আর এখন ক্ষমতায় আছে নেতানিয়াহুর সরকার। এই সময়ের প্রতিটি ইসরায়েলি সরকারই কৌশলগতভাবে এই ফিলিস্তিনি বিভাজনকে ব্যবহার করেছে যেন একক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়। প্রশ্ন হল, ইসরায়েলের এই কৌশলটি স্পষ্ট হওয়ার পরও কেন আব্বাস কোনো রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ নেননি? যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ সমস্ত ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করারই দাবি করে, তবে এই ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়া নিঃসন্দেহে এর বিশাল দায়িত্বহীনতা। আগের দিনে এসে দেখা যাচ্ছে ফিলিস্তিনিরা কেবল ১৯৪৮ ও ১৯৬৭ সালের ভিত্তিতেই বিভক্ত নয়, বরং তাদের সামনে এখন ৩ ভাগে বিভাজনের বাস্তবতা বিদ্যমান। একটি হল ১৯৪৮ সালের ভূখণ্ড, দ্বিতীয়টি দখলকৃত পশ্চিম তীর, আর সর্বশেষ গাজা ভূখণ্ড। ঠিক এমনই সংকটকালীন মুহূর্তে আব্বাসের ভাষণ যেন ফিলিস্তিনের রক্তাক্ত শরীরের যন্ত্রণা আরও বাড়িয়ে দিল। এই ভাষণ একদিকে যেমন ফিলিস্তিনিদের উপর নেমে আসা বাস্তব ও ক্রমবর্ধমান হুমকিগুলো স্পষ্ট করে, অন্যদিকে এটি ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনের মাটি ও মানুষের বাস্তবতাকে অস্বীকার করে। কেননা বাস্তবতা এমন নয় যে ৭ই অক্টোবরের আগে ফিলিস্তিন খুব ভালো ছিল, বরং হামাসের এই অপারেশনের আগেও দখলকৃত পশ্চিম তীরে যে বর্বর ঘটনা প্রবাহ ইসরায়েল ঘটিয়েছে, মাহমুদ আব্বাস তা অগ্রাহ্য করেছেন। তিনি হয়তো নিজের ব্যর্থতা আড়াল করার জন্যই সত্যকে অগ্রাহ্য করেছেন, কিন্তু ফিলিস্তিনের মানুষ তার এই বয়ান মোটেও বিশ্বাস করে না। কেননা গাজা যুদ্ধের বহু আগেই ইসরায়েল প্রকাশ্যেই পশ্চিম তীরের কিছু অংশ দখল ও জাতিগত নির্মূল করার পরিকল্পনা ঘোষণা দিয়েছিলেন। ২০২২ সালে ইয়ার লাপিড এবং নাফতালি বেনেটের নেতৃত্বে ইসরায়েলের তথাকথিত ঐক্য সরকার গঠিত হওয়ার পর শুধুমাত্র এই আমলেই দখলকৃত পশ্চিম তীরে ১,০০০-এর বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয় এবং প্রায় ১৫০ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে বহু সংখ্যক ছিল নাবালক। এর বাইরে অবৈধ ইহুদি বসতির সম্প্রসারণে কার্যক্রম অব্যাহতভাবে চলছে। তাছাড়া এই সময়ের মধ্যে ফিলিস্তিনি বন্দীদের অবস্থা আরও খারাপ হয়েছে। আল-আকসা মসজিদ নিয়মিত হুমকির মুখে থেকে গেছে। ফিলিস্তিনের রাজনৈতিক পরিস্থিতি যেমন হোক না কেন, গত এক দশকে ইসরায়েলে চরম ডানপন্থী আরও তীব্রভাবে জেঁকে বসেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয় থাকা সত্ত্বেও মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনীও নিয়মিতভাবে শরণার্থী ক্যাম্পে অভিযান পর্যন্ত চালিয়েছে। তাছাড়া মাহমুদ আব্বাস কখনোই অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। কার্যত ইসরায়েল ধারাবাহিকভাবে এমনভাবে এগিয়েছে যাতে ফিলিস্তিনি ইস্যুকে অপ্রাসঙ্গিক করে তোলা যায়। বিশেষ করে তারা নিয়মিতভাবে নিজেদের মানচিত্রে ফিলিস্তিনি ভূখণ্ডকে সংযুক্ত করেছে। ইসরায়েলের কৌশল বুঝতে হলে ফিরে তাকাতে হবে ২০১৭ সালের একটি নীতিগত নথির দিকে, যার রচয়িতা ছিলেন বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সেই নথিতে শরণার্থী ক্যাম্পগুলো ভেঙে ফেলার, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করার এবং জোরপূর্বক বিতরণের মাধ্যমে একটি সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য কোনো ধারাবাহিক ভূখণ্ড গঠনের সম্ভাবনা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে ইসরায়েলিরা বিভিন্ন গ্রাফিতিতে ফিলিস্তিনিদের মন ভেঙে দেওয়ার মতো অনেক কথা লিখেছে। পশ্চিম তীরেও এমন দেয়ালিকা ও গ্রাফিতি নিয়মিতই দেখা যায়। ইসরায়েলিরা এখন যত অন্যায় করছে, এর সবই হামাসের ৭ই অক্টোবরের প্রতিক্রিয়ায় করছে এমন সরলীকরণ করলে গোটা আলোচনায় সংকুচিত হয়ে যায় এবং ইসরায়েলকে বৈশ্বিক মঞ্চে তাদের চলমান নৃশংসতাগুলোর বৈধতা প্রদানের সুযোগ এনে দেয়। অথচ ইসরায়েল বরাবরই সমঝোতাকে অগ্রাহ্য করেছে, যুদ্ধবিরতি হলেও সেই শর্ত ভঙ্গ করেছে। এমনকি জিম্মিদের পরিবারের সদস্যরাই নেতানিয়াহুর বিরুদ্ধে এই চুক্তিকে নস্যাৎ করে তাদের প্রিয়জনদের জীবন হুমকির মুখে ফেলার অভিযোগ এনেছেন। অথচ মাহমুদ আব্বাস দায়ী করলেন হামাসকে।
অথচ মাহমুদ আব্বাসের মতো ইসরায়েলও একই অজুহাত ব্যবহার করে দখলকৃত পশ্চিম তীর থেকে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করেছে। ইউএনআরডব্লিউ পরিচালিত স্কুলগুলো বন্ধ করেছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের আয় আটকে দিয়েছে। আব্বাসের ভাষণে সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল তার আহ্বান, যেখানে তিনি হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানান। এই প্রস্তাবটি বিস্ময়কর এবং অপ্রত্যাশিত, কারণ এই একই দাবি নেতানিয়াহু নিয়মিত করে যাচ্ছেন। মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবনাকেও এই বলে সমর্থন করেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। জাতিগত নিধনের বর্তমান বাস্তবতায় গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের দরকার এমন নেতৃত্ব যারা বিভাজন নয়, ঐক্যের ডাক দেবে। ইসরায়েলের যুদ্ধাপরাধের মুখে দাঁড়িয়ে আব্বাসের সামনে সুযোগ ছিল ঐক্য ও প্রতিরোধের আহ্বান জানানোর। তিনি বেছে নিলেন দোষারোপ আর ইতিহাস বিকৃতির পথ। এই ভাষণ নতুন করে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ব্যর্থতাকেই স্পষ্ট করে দিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।